ভয়ে আমি চাঁদা দিচ্ছি তাকে আমি পুলিশে কিভাবে ধরাবো? এস আলম গ্রুপের গাড়ি নিয়ে গাড়ি বহরে গিয়েছে, কিভাবে জামাতের রাজনীতি এতদিন চললো? 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে জামাতের অবস্থান কি ছিল আমাদের কারো অজানা নাই। এ দায় জামাত অস্বীকার করতে পারবে না। কিন্তু জামাতের এত বড় অপরাধের পর বাংলাদেশে কিভাবে জামাতের রাজনীতি এতদিন চললো? বাংলাদেশে জামাতের রাজনীতির যে সুবিধা তা দিয়েছিল জিয়াউর রহমান। বাংলাদেশের জামাতের যে রাজনীতি করার ক্ষমতা তা টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা। জামাতের সাথে একসাথে তারা দুই পক্ষই আন্দোলন করেছে, যেহেতু দুই পক্ষই জামাতের সাথে কাজ করেছে, জামাতকে জোটে রেখে তারা আন্দোলন করেছে, সুতরাং তাদের নৈতিকভাবে এই কথা বলার কোনো অধিকার নেই যে জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি। কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার বিপক্ষের শক্তিরই জোট হয়, স্বাধীনতার পক্ষের শক্তির জোট হওয়ার কথা না। আরেকটা বিষয় যেটা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ওনারা বলছে, জামায়াতে ইসলাম এই দলটি পাকিস্তানের পরাজিত শক্তি, এই দলটি পাকিস্তানের পরাজিত শক্তি। এটা সত্য কথা। তাহলে 17 বছর কেন তাদের হাত ধরেছিলেন? কেন তাদেরকে আপনারা বহিষ্কার করলেন না দেশ থেকে? আওয়ামী লীগ যখন চাচ্ছিল যে জামাতকে বহিষ্কার করতে, তখন কেন করলেন না? জামাতের যে নেতাকর্মী, জামাতের আমির আপনাদের ধানের শীষ মার্কায় নির্বাচন করেছে, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? জামাত দ্বারা দেশের কি কি ক্ষতি হয়েছে, বিএনপি আওয়ামী লীগ দ্বারা দেশের কি কি ক্ষতি হয়েছে লিস্ট করুন। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনাদের এই দুই দলের মাধ্যমে। জামাতের মাধ্যমে কয়টা ক্ষতি হয়েছে সেটা ব্যাখ্যা করুন। সাধারণ মানুষ যখন বুঝবে যে ট্যাগ লাগানোর রাজনীতি আসলে ফয়দা লুটার রাজনীতি, তখন আপনাদের হাত কেউ আর ধরবে না। বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা তো খালেদা জিয়া প্রথম বলেছিল, তখন কি আপনাদের মনে ব্যথা লাগে নাই? বাংলাদেশের সংবিধান নিয়ে এখন কেন আপনাদের মনে ব্যথা? এস আলম গ্রুপ আওয়ামী লীগের শাসনামলে 17 বছরে তারা বাংলাদেশের অর্থনৈতিক খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কতগুলো ব্যাংককে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। এস আলম গ্রুপ, এই গ্রুপকে নিয়ে প্রথম কেউ যদি কথাবার্তা বলে থাকে, ব্যারিস্টার সুমন বলেছে। ব্যারিস্টার সুমনকে এই জন্য বাংলাদেশের মানুষের ধন্যবাদ দেওয়া উচিত। সেই এস আলম গ্রুপ বাংলাদেশের এত বড় ক্ষতি করার পর সেই এস আলম গ্রুপের গাড়ি নিয়ে আপনারা গাড়ি বহরে যান। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপের গাড়ি নিয়ে গাড়ি বহরে গিয়েছে, সেটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। তারপর হাইকমান্ড থেকে তার বিরুদ্ধে কি ডিসিশন নেওয়া হয়েছে আমরা জানি না, কিন্তু সালাউদ্দিন আহমেদ এখন বলছে সংস্কার না সংসার। তার বক্তব্য স্পষ্ট, জিনিসপত্রের দাম বাড়ছেই। এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। যদি নির্বাচন হয় তাহলে আমরা এসে পদক্ষেপ গ্রহণ করব। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক দল বিএনপি, এই রাজনৈতিক দলের বিরুদ্ধে 2009 ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তাদের মূল কথা ছিল তারা ক্ষমতায় আসলে চালের দাম কমাবে। তার মানে বিএনপি শাসনামলে চালের দাম বৃদ্ধি পেয়েছিল, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল। এই সময়ের তুলনায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল, এখনকার তুলনায় তা তুলনা করলে চলবে না। প্রত্যেকটা জায়গায় বিএনপির চাঁদাবাজি, এগুলো আপনারা দমন করেন না কেন? সাধারণ একটা কথা বলেন, যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেন। যার ভয়ে আমি চাঁদা দিচ্ছি তাকে আমি পুলিশে কিভাবে ধরাবো? এটা আপনার সাধারণ কমন সেন্সের বিষয় যে আপনার দলের লোক আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আমি তো তার ভয় পাচ্ছি, এই কারণে আমি তাকে চাঁদা দিচ্ছি। যদি ভয় না পেতাম তাহলে তো আমি চাঁদা দিতাম না। জামায়াত ইসলামের বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, 71-এর আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান তা নিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত। যদি জামাত ইসলামের নামে রাজনীতি করতে চায়, হয়তোবা আজকে আমার যে কথাগুলো সেগুলো জামাতের পক্ষে গেছে, কোনো একদিন আমার কথা বিএনপির পক্ষে গেছে, যার কারণে আওয়ামী লীগের যারা লোক ছিল তারা আমাকে বিএনপি পন্থী বলেছে, রাজাকারও বলেছে অনেকে। এখন আবার বিএনপির বিপরীতে যাওয়ার কারণে হয়তো বিএনপি পন্থীরা জামাতপন্থী বলবে। আসলে কিন্তু আমি কোনো দলের পক্ষে কথা বলছি না। বিএনপির নেতারা যারা আওয়ামী লীগের টোনে কথা বলছেন তারা সেই জায়গা থেকে ফেরত আসুন। আওয়ামী লীগের টোনে কথা বলার ফলাফল কি তা আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ আজ না হোক কাল আপনাদেরকেও বয়কট করবে যদি এই টোনে আপনারা কথাবার্তা বলতে থাকেন।